হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো আজকে তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। তো ভেক্টরে তোমাদের এমসিকিউ গুলো করানো হচ্ছিল 1 থেকে 22 অবধি তোমাদের আগের ভিডিওতে করানো হয়েছিল। তো অনেকদিন ভিডিও তারপর দেওয়া হয়নি, তো আজকে তোমাদের 23 থেকে বাকি এমসিকিউ গুলো করানো হবে। তো তোমরা এই চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকলে এই ধরনের সম্পূর্ণ ভিডিওগুলি অর্থাৎ ক্লাস 11 ফিজিক্সের সম্পূর্ণ থিওরি প্লাস প্রবলেম সেট প্লাস এমসিকিউ যা কিছু আছে সব পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। তো দেখো 23 দাগেরটা কি বলেছে, এ এবং বি দুটি ভেক্টরের জন্য যদি এ ডট বি সমান মড অফ এ ক্রস বি হয় তাহলে সি এর মান সি ইজ ইকালস টু সি এর মানে ভেক্টরটা দেওয়া আছে যে সি ইজ ইকাল টু এ প্লাস বি নিচের কোনটির সমতুল্য হবে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই এমসিকিউ গুলো অলরেডি ছায়া প্রকাশনের বই থেকে করানো হচ্ছে। যারা ছায়া প্রকাশনের বই ফলো করোনি তাদের জন্য বলছি, তোমরা কোশ্চেন গুলো একবার একটু দেখে নাও। আমি বারবার যদি কোশ্চেন গুলো দেখাতে যাই আমার এডিটিং এর সময় একটু সময় লেগে যাবে, তো কোশ্চেন গুলো বসাতে আমার সময় লেগে যাবে ভিডিওটা রিলিজ করতে। তো তোমরা পুরো কোশ্চেন গুলো একবার দেখে নাও। তোমাদের যদি এই কোশ্চেন গুলো না থাকে তোমরা অন্য বই ফলো করো, স্ক্রিনশট মেরে কোশ্চেন গুলো একবার ফোনের মধ্যে রেখে নাও। তো দেখে নাও কোশ্চেন গুলো। তাহলে দেখো 23 দাগেরটাই কি দেওয়া আছে, দেওয়া আছে যে এ ডট বি সমান এ ক্রস বি। 23 দাগ এ ডট বি সমান দেওয়া আছে এ ক্রস বি, এটা দেওয়া আছে। আর আমাদের জানতে চেয়েছে কত, জানতে চেয়েছে যে সি ভেক্টর সমান দেওয়া আছে এ প্লাস বি, এখান থেকে এ প্লাস বি এর মানটা চেয়েছে, সি ভেক্টরের মানটা চেয়েছে। তো দেখো সি সমান দেওয়া আছে যে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি। তাহলে আমাদের মানটা চেয়েছে, মান কি করে পাবো, মড সি করব। মড সি সমান কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো আমাদের থিটার মানটা জানলে আমরা কিন্তু এখানে মানটা পুট করে দিতে পারবো। তাহলে কি হচ্ছে দেখো, এ ডট বি সমান এ ক্রস বি হলে আমরা লিখতে পারি যে এ ডট বি মানে এ বি cos থিটা সমান এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। তো বোথ সাইড কি হচ্ছে, এ বি কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছে যে cos থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা। তো দেখো cos থিটা sin থিটা কখন সমান হয়, যখন মানটা হয় থিটার মানটা 45 ডিগ্রি, অর্থাৎ cos 45 ডিগ্রিও যা cos sin 45 ডিগ্রিও তা, অর্থাৎ আমরা লিখতে পারি সমান cos 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি সমান এটাকে লিখতে পারি sin 45 ডিগ্রি, তাই না? অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো এই ভ্যালুটা এখানে পুট করে দেব। তাহলে এখানে পাচ্ছি দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 45 ডিগ্রি, এটা পাচ্ছি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 45 ডিগ্রি মান 1/√2 সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তো 2/√2 করলে পাচ্ছি √2 ab। তো দেখো অপশন গুলো কি ধরনের দিয়েছে আগে দেখতে হবে। আচ্ছা অপশন গুলো দিয়েছে দেখো রুট ওভার অফ, হ্যাঁ এই অপশনটা তো আছে দেখো, ডি এর অপশনটা, অপশন ডি এ স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এটা, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এর পরেরটা কি বলছে, এর পরেরটা 24টা বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ ও ত্রিভুজটির ভরকেন্দ্র এবি প্লাস এসি দেওয়া আছে স্মল এন এও হলে এন এর মানটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা তোমাদের হিন্টস যেহেতু দেওয়া আছে আমি অঙ্কটা বলছি না, আর এরপরেও যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। তো পার্টিকুলার এই অঙ্কটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এরপর 25 দাগেরটা কি বলছে, দুটি প্রাসের উড্ডয়ন কাল T1 ও T2, যেখানে T1 নট ইকুয়ালস টু T2, দুটি প্রাসের প্রক্ষেপ সীমা R হলে কোনটা হবে? ও আচ্ছা যাই হোক, দেখো এখানেও এটাও কিন্তু আমাদের হিন্টস দেওয়া আছে, যেহেতু হিন্টস দেওয়া আছে মানে অঙ্কটা করেই দেওয়া আছে। তো অঙ্কটা যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই করে দেবো, কোনো চাপ নেই। তো চলো এরপর 26 দাগ,
26-এর দাগ কি বলেছে, এ এর মান 2 একক, এটি এক্স ওয়াই তলে অবস্থিত, এটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অপর একটি ভেক্টর বি যার মান 5 একক, সেটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। তাহলে এ ডট বি এর মান চেয়েছে। তো আগে আমাদের ছবিটা আঁকতে হবে। কত দাগ যেন এটা, 26-এর দাগ। আচ্ছা, এটা নিচেটাই করি, 26। তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে যাচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের কি দেওয়া আছে দেখো, এক্স অক্ষ বরাবর কি আছে, এক্স অক্ষ বরাবর আছে বি ভেক্টর। আচ্ছা, আমি একটা অন্য কালি নিই। এক্স অক্ষ বরাবর আছে বি ভেক্টর, মানলো এটা বি, এ আছে এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আর কি দেওয়া আছে যে এটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে, এর মান 2 একক। আচ্ছা, বি এর মানটাই, বি এর মানটা দিয়েছে 5 একক। এটা আছে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে, এই এ, এটা দেওয়া আছে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এটা 30 ডিগ্রি কোণ বলেছে। আর তোমাদের বইয়ে দেওয়া আছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। তো এই ডাটা। আর আচ্ছা, আর এর মানটা দিয়েছে 2 একক, এই মড এ, এটা সমান দেওয়া আছে 2 একক। তাহলে আমাদের কি বলেছে, এ ডট বি এর মান। ঠিক আছে, তো এ ডট বি খুব সিম্পল অঙ্ক, এই ছবি আঁকা হয়ে গেলে তো অঙ্ক আর কিছুই নেই। তো এ ডট বি মানে কি, এ বি কস থিটা। তো এ ডট বি, এ ডট বি সমান এ বি কস থিটা, সমান এর মান কত, এর মান হচ্ছে 2, বি এর মান কত, বি এর মান 5, কস থিটা, কস কত 30 ডিগ্রি, সমান 2 5 10 ইন্টু কস 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে 2 5 10 সমান 5√3। তো দেখো 5√3 অপশন আছে কি নেই, হ্যাঁ অপশন এ দেখো 5√3 আছে, তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপরে 27-এর দাগেরটা দেখে নাও। 27-এর দাগেরটা কি বলছে দেখো, 27-এর দাগ বলছে যে একটি প্লাসের থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা যথাক্রমে h1 ও h2, প্রতি ক্ষেত্রেই যদি প্লাসের বিস্তার সীমা r হয়, তবে r, h1 ও h2 এদের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো আগে আমাদের ছবিটা খুব ভালো করে আঁকতে হবে। তো এখানে একটা ব্ল্যাক কালারটা এনে কত দাগ, 27। তো প্রথমটা কত বলেছে, থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা দুটো প্রক্ষেপ কোণে ছাড়ছে। ঠিক আছে, তো ধরো এটা ছবি, একটা কিভাবে ছাড়ছে, এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, আরেকটাকে ধরে নাও এইভাবে, একই জায়গায় দিয়ে পৌঁছচ্ছে। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ধরে নাও 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা বাইরে লিখছি, ঠিক আছে, নাহলে এখানে জায়গাটা অনেকটা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এই উচ্চতাটা বলে দিচ্ছে h1, আর এই উচ্চতাটা বলে দিয়েছে h2। ঠিক আছে, h1 h2 বলে দিয়েছে। আচ্ছা, এবার কি করতে বলেছে আমাদের, যে অতিক্রান্ত উচ্চতা যথাক্রমে এত এবং এই কন্ডিশন, তাহলে আর h1 h2 এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এখানে আমাদের জানতে হবে যে সর্বোচ্চ উচ্চতা সূত্রটা কি ছিল। সর্বোচ্চ উচ্চতা h সমান u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2, যেটা সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল। আর এখান থেকে যে দূরত্বটা আর, অর্থাৎ প্রক্ষেপ সীমা, এই সূত্রটা কি ছিল, u স্কয়ার sin 2 থিটা বাই জি, sin 2 থিটা বাই জি। এই দুটো সূত্র আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এরকম প্রচুর কাজে লাগবে। তো এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম ক্ষেত্রে কত, h এর জায়গায় লিখছি এখানে h1 সমান u স্কয়ার sin স্কয়ার থিটার জায়গায় থিটায় বসাবো, ডিভাইডেড বাই
পাচ্ছি 2g। দ্বিতীয় ক্ষেত্রে কত, h2 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা জায়গায় কত আছে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2g। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার। তো দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তোমাদের পাথটা দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট পাথ, সেকেন্ড পাথ, থার্ড, ফোর্থ। তো দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এরকম কোন একটা জায়গায় হচ্ছে, তো এখানে কি হবে, সাইনটা কস হবে, আর সেটা পজিটিভই থাকবে, অর্থাৎ সেটা হয়ে গেল কস থিটা। যেহেতু স্কোয়ার আছে তাহলে হয়ে গেল ইউ স্কোয়ার, এটা কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমাদের h1 h2 এবং r এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এই সাইন আর কস গুণ করলে হবে সাইন থিটা কস থিটা, তাই না? সাইন থিটা কস থিটা, অর্থাৎ দেখো সাইন 2 থিটা সমান সাইন থিটা কস থিটা, অর্থাৎ আমাদের h1 h2 টা গুণ করে ব্যাপারটা করলে সলভ করতে পারবো। কারণটা কি না, সাইন 2 থিটা আছে এখানে, সাইন 2 থিটা সমান আমরা কি জানি ফর্মুলা, সাইন থিটা কস থিটা, অর্থাৎ এই দুটোর গুণ ফর্ম আসছে, অর্থাৎ এই যে এই দুটোর h1 এর সঙ্গে h2 গুণ করলে যেটা আসছে সাইন থিটা কস থিটা। তাহলে আমরা করবো অতএব h1 h2 ইজ ইকুয়ালস টু, তাহলে h1 এর মান ইউ স্কোয়ার, একবারে গুণ করে দাও, ইউ টু দি পাওয়ার 4, ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এখানে আছে কস স্কোয়ার থিটা, cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g ইনটু 2g মানে 4g স্কয়ার সমান। তো দেখো এখানে sin স্কয়ার নেই কিন্তু sin 2 থিটা, আচ্ছা আর ইউ স্কয়ার ফর্মটা আনতে হবে, তো এখানে আমরা স্কয়ার কমন নিয়ে নিচ্ছি। স্কয়ার কমন নিলে কি হচ্ছে দেখো, এখানটা লিখছি ইউ স্কয়ার sin থিটা cos থিটা ডিভাইডেড বাই, এখানে তাহলে লিখবো 2g তার হোল স্কয়ার। তো এখনো দেখো এর ফর্মটা আসলো না, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা cos থিটা, অর্থাৎ এখানে একটা 2 লাগবে। তো এখানে একটা 2 প্রয়োজনের জন্য আমরা এখানে কি করলাম, 2 দিয়ে দিলাম। তো এখানে 2 গুণ করলে নিচেও একটা 2 গুণ করতে হবে, অর্থাৎ 2টা এখানে হয়ে গেল 4। এবার দেখো ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সমান ইউ স্কয়ার 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা সমান সাইন 2 থিটা, অর্থাৎ ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই 4g, এটা পেয়ে গেলাম এর হোল স্কয়ার সমান ই স্কয়ার সাইন 2 থিটা বাই জি মানে হচ্ছে r, আর এখানে 4 আছেই, তো তাহলে পেয়ে গেলাম আমরা r বাই 4 তার হোল স্কয়ার। তো দেখো ফর্মটা চলে আসছে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম r স্কয়ার বাই 16, অর্থাৎ পেয়ে গেছি আমরা h1 h2 সমান r স্কয়ার বাই 16, r স্কয়ার বাই 16। তো এখানে কিভাবে লেখা আছে দেখো, অপশন গুলো আমাদের দেখতে হবে, সেই অনুযায়ী করতে হবে। r সমান r সমান করেছে, তাহলে এখান থেকে দেখো r সমান কত পাচ্ছি, implies r is equals to root over of 16 h1 h2 সমান 4 root h1 h2। তো এই অপশনটা কোথায় আছে দেখো, অপশন ডি, দেখো অপশন ডি তে এটা আছে, তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখো, তার আগে আমাদের বোর্ডটা পুরো কভার হয়ে গেছে, আমাদের মুছতে হবে। তো দেখো এরপর 28 দাগ, 28 দাগেরটা কি বলছে, এ বি এর কোন মানের জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর উপর লম্ব হবে। আচ্ছা ধরে নাও প্রথম যে ভেক্টরটা দিয়েছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা সমান ভেক্টর এ, আমরা ধরে নিচ্ছি যে ভেক্টর এ ইজ ইকুয়ালস টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, তারপরে দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ভেক্টর বি সমান ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার বলেছে যে এরা কখন লম্ব হবে। তো লম্ব কখন হয়, যখন এ পারপেন্ডিকুলার বি হয় তখন তারা লম্ব হয়, মানে লম্ব হয়। সেই লম্ব হওয়ার সময় অর্থাৎ এ পারপেন্ডিকুলার বি যখন হয়, অর্থাৎ যখন লম্ব হয় তখন কি হয়, এ ডট বিটা 0 হয়। তো এখান থেকে আমরা কি পাবো না, এটা হলে এ ডট
বি ইজ ইকুয়ালস টু 0। তো এ ডট বি 0 করলে আমরা এখানে দেখি কি ভ্যালু পাই। তো এ ডট বি অর্থাৎ এর সঙ্গে এটা গুণ হলে কত হবে, এ প্লাস এটা গুণ হলে বি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 0। তো এখানে যে এ আর বি এর মানগুলো দিয়েছে তোমরা দেখো কোন দুটো যোগ করলে 0 হবে। নিশ্চয়ই প্রথম অপশন এ 1,0, 1 আর 0 যোগ করলে 0 হবে না, -2 যোগ করলেও 0 হবে না, 3 যোগ করলেও 0 হবে না, কিন্তু দেখো 1/√2 -1/√2 যোগ করলে 0 হচ্ছে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি ছিল, 1/√2 -1/√2, দুটোকে যোগ করলে কত হবে, 0। তার মানে ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তো খুব সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষা মানে আসে। তো চলো এরপর 29 দাগেরটা কি বলছে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 16n এবং লব্ধি বলের মান 8n। লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে, লব্ধি বলটা বলেছে ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি হলো। আচ্ছা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা 29 দাগ। ধরো দুটো বল, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। ধরে নাও এই বলটা হচ্ছে F1, ঠিক আছে। এইবার এটাকে ধরো ক্ষুদ্র বল, না কি বলেছে, F1 লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব। ধরো এই F1টা ক্ষুদ্রতর বল, এর উপর লব্ধি বল ধরো এটা হচ্ছে লব্ধি বল, এ হচ্ছে কিনা F, লব্ধি বল এটা হচ্ছে F, এই ক্ষুদ্রতর বলের উপর লম্ব অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। একই বিন্দুতে ক্রিয়াশীল আরেকটা বল আছে, সেটা ধরে নাও এটা F1 ধরলে এটা ধরে নিচ্ছি F2, F2টা এদিকে যাচ্ছে, ওকে। আচ্ছা এবার বলে দিচ্ছে যে তাদের মানের যোগফল 16m, মানের যোগফল অর্থাৎ F1 প্লাস F2 সমান বলে দিয়েছে 16 নিউটন। আর কি বলেছে যে লব্ধি বলের মান 8n, অর্থাৎ এই F সমান বলে দিয়েছে 8 নিউটন, মানটা 8 নিউটন। তো তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে তো দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, ঠিক আছে। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের এইটা যদি থিটা হয়, ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। অর্থাৎ আমরা বলতে পারি যে এইটা F2 মানে এই যে লাইনটা টেনেছি এই লাইনটা, এটা কত হবে F2, তাই না। এটা F2 মানে তো এই ধারের বাহুটা F2, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি ছিল, লব্ধিটা ছিল, এটা তো লব্ধিটা ছিল F, লব্ধিটা স্মলটার সঙ্গে লম্ব ছিল, এটা F, এটা F1, এটা F2। এখানে দাঁড়াও, এটা আমি মানটা দূরে লিখছি যে F সমান দেওয়া আছে 8 নিউটন, F সমান 8 নিউটন দেওয়া আছে। এবার বুঝতে পারছো এটা হবে F2। তাহলে এখান থেকে আমরা কি করবো যে অতিভুজের স্কয়ার অর্থাৎ অতিভুজটা হচ্ছে F2 স্কয়ার সমান F স্কয়ার প্লাস F1 স্কয়ার। তো এখান থেকে আমরা কিছু একটা মান বের করে নেব। ধরো আমরা এখান থেকে করে নিচ্ছি F1টা এদিকে আছে, আচ্ছা F1টা বের করে নি। F1টা বের করলে কত পাবো, F1 সমান 16 মাইনাস F2, এটা পাবো। তাহলে এখানে পুট করে দাও। আচ্ছা F এর মান তো এখানে দেওয়া আছে 8 নিউটন, তাহলে 8 স্কয়ার প্লাস F1 দেখো কত আছে 16 মাইনাস F2, তাহলে 16 মাইনাস F2 স্কয়ার এটা পাচ্ছি সমান 8 8 তে 64 প্লাস 16 16 কত হয় 256 মাইনাস F2 স্কয়ার, তারপর হয়ে গেল কত না 2, এটা প্লাস F2 স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 16 ইন্টু F2, এটা পাচ্ছি F2 স্কয়ার সমান। তো দেখো এখানে F2 স্কয়ার এখানে F2 স্কয়ার কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এখানে 2 16 32, F2টা এদিকে নিয়ে চলে আসলে 32 F2 সমান 64 প্লাস 256, 6 4 10 0 1 6 আর 5, 6 6 12 2 1 2 1 3,
320, এটা হচ্ছে 32 F2 সমান 320 বা F2 সমান 320/32। তো এটা কত হচ্ছে 10, তার মানে আমরা পেয়ে গেলাম F2 সমান 10। তো একটা মান পেয়ে গেলাম। F2 সমান 10 হলে F1 সমান কত হবে? 16 - 10 সমান 6। তো F1 হচ্ছে 6, F2 হচ্ছে 10। তো অপশন কত দেওয়া আছে দেখো, 6 10, প্রথমেরটাই দেখো দেওয়া আছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 30 এর দাগেরটা। 30 এর দাগেরটা কি বলছে? দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে i ক্যাপ প্লাস √3 j ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 2 j ক্যাপ, যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ। আচ্ছা, দুটো ভেক্টর দিয়েছে, ধরো এ সমান দেওয়া আছে কত না, i ক্যাপ প্লাস √3 j ক্যাপ, আর কি দেওয়া আছে, b সমান 2i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। দুটোই হচ্ছে একই দিক থেকে যাত্রা শুরু করছে, একই বিন্দু থেকে। ধরো এটা হচ্ছে এ আর এটা ধরো বি, এদিকে যাচ্ছে, ঠিক আছে, একই দিকে যাত্রা শুরু করলো, তাদের গতিপথের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই কোণটা আমাদের বের করতে হবে। তো খুব সিম্পল জিনিস, আমরা কি জানি যে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ a ডট বি করলে এখান থেকে কত পাবো আমরা, সমান cos ইনভার্স a ডট বি করলে কত পাবো, a ডট বি করা মানে 2, 2 কে 2, 2 প্লাস এখানে পাচ্ছি কত, 2√3, 2√3 জাস্ট গুণ হবে এটা আর এটার সঙ্গে, এটা 2√3 এটা পাচ্ছি, ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, এর মানটা বের করো এখান থেকে, এর মানটা কত পাবো, এ সমান মড এ ভেক্টর মানে তো এ সমান আমরা কি লিখতে পারি, √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তো √3 স্কয়ার মানে 3, তার মানে পেয়ে গেলাম এটা কত, 1 স্কয়ার মানে 1 প্লাস 3 মানে 4 মানে 2, √4 মানে কত হয় 2। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তারপর কত আছে এইটা, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি b is equals to 2i ক্যাপ প্লাস এটা মানে √2 স্কয়ার, √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কত পাচ্ছি, 2 দুগুণে 4 প্লাস 4 8, 8 মানে 2 4 8, অর্থাৎ দুইটা 4টা বেরিয়ে গেল মানে 2√2। b এর মান পাচ্ছি 2√2, তাহলে এখানে a এর মান পাচ্ছি 2 ইনটু b এর মান 2√2 সমান। তো cos ইনভার্স এটা আমরা ক্যালকুলেটরে বসাবো। তো ক্যালকুলেটরে করে দেখতে হবে আমাদের, cos ইনভার্স অফ ডবল ব্র্যাকেট দিয়ে দিই 2 + 2√3, 2 + 2√3, 2 + 2√3 ডিভাইডেড বাই 2 ইনটু মানে 4√2 ডিভাইডেড বাই 4√2 সমান। তো আসছে 15, দেখো 15 আসছে, তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি সমান 15 ডিগ্রি। তো দেখো অপশন 15, অপশন বি দেখো 15 আছে, তো 15 ইজ দা, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। তো চলো এর পরেরটা, অর্থাৎ 31 এর দাগেরটা কি বলছে, 31 এর দাগেরটা বলছে যে এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং অপর ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। ছবিটাকে আমাদের ক্লিয়ারলি আঁকতে হবে। তো এটা হচ্ছে পূর্ব পশ্চিম, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এবার কি বলছে দেখো, এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, তো এ যাচ্ছে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড, এটা ধরে নাও ইউ। আর কি বলেছে, অপর এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, তো
তো দক্ষিণ দিক কোনটা? এই দিকটা। এই দিকে যাচ্ছে কত না 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা ধরে নাও ভি। এবার কি বলেছে? দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগকে আমরা কি দিয়ে লিখি? সাধারণত ডব্লিউ দিয়ে লিখি। তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তি, অর্থাৎ ইউ মাইনাস ভি। ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে ইউ মাইনাস ভি। কারণ কি? কার সাপেক্ষে বলেছি? দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে। যার সাপেক্ষে হবে সে মাইনাস। কেন হয়? থিওরিতে পড়িয়েছি অলরেডি, তোমরা সেগুলো শিখেছো। আমরা কি যদি বলতাম এখানে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির, তাহলে করতাম ভি মাইনাস ইউ। যেহেতু বলছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির, তাহলে ইউ মাইনাস ভি। তো মানগুলো পুট করতে হবে। তো দেখো ইউ মাইনাস ভি মানে কত? ইউ প্লাস অফ মাইনাস ভি সমান, এখানে ইউটা কোন দিকে আছে? ইউটা দেখো এই অ্যাক্সিস মানে কি? এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি হয়? আই ক্যাপটা প্লাস পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি এটাকে 4 ইউ ভেক্টরটাকে 4 আই ক্যাপ। বোঝা গেল? তারপর ভি ক্যাপ, ভিটা কোন দিকে যাচ্ছে? দেখো ভিটা যাচ্ছে মাইনাস, এই যে ভিটা কোন দিকে যাচ্ছে? মাইনাস ওয়াই অক্ষ বরাবর, তার মানে এখানে অবশ্যই একটা মাইনাস দিতে হবে। বোঝার চেষ্টা করো। এবার মাইনাস ভি আবার আছে, মাইনাস অফ মানটা কত? 3, তার মানে আমরা লিখতে পারি 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ কোনো অপশন আছে কি নেই? দেখো 4 আই ক্যাপ প্লাস 3, হ্যাঁ অপশন এ। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা। তো চলো এরপরে আরো কতগুলো অঙ্ক আছে আমাদের, সেগুলো করতে হবে। আর বোর্ডটাও কভার হয়ে গেল, বোর্ডটাও একটু মুছতে হবে। তো দেখো এরপর 32 দাগেরটা কি বলছে? 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উড়ে চলছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর উপর রয়েছে, তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ থেকে কিছুটা দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো। এ বি এর দূরত্ব কত? তো ছবিটা আগে তোমরা বোঝো। দাগ নাম্বার হচ্ছে 32। একটা বিমান এভাবে যাচ্ছে, একটা বিমান যাচ্ছে, এই যে পয়েন্টটা এ পয়েন্ট, এ বিন্দুর উপরে যখন যাচ্ছে, এ এখানে একটা বোমা ফেলেছে। যেহেতু এর একটা গতি আছে, সেই গতি নিয়ে নিশ্চয়ই যে বোমাটা পড়বে, বোমাটা সরাসরি পড়বে না, বোমাটাও একটা গতি নিয়ে পড়বে, অর্থাৎ একটা প্রজেক্টাইল মোশন নিয়ে পড়বে। অর্থাৎ বোমাটা এভাবে পড়বে। ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে বি। এই এ বি এর দূরত্বটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এ বি কে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? সীমাটাকে আর দিয়ে প্রকাশ করতাম, সেজন্য আর দিয়ে লিখছি। অন্য কিছু দিয়েও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার কি ডাটাগুলো দিয়েছে দেখো। 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে, আচ্ছা এখানে দেখো দেওয়া আছে 216 কিলোমিটার পার আওয়ার। তো 216 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা করব মিটার পার সেকেন্ডে, কারণ দেখো বাকি এককগুলো দেখতেই পাচ্ছ 1960 মিটার আছে, ঠিক আছে? তো ওই জন্য মিটারে করবো। তাহলে 216 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড সমান 216 গুণিত 5/18। তো 216 21625 divided by 18 সমান পাচ্ছি আমরা 16। তাহলে এটা হয়ে গেল 16 নয় 60 মিটার পার সেকেন্ড। তো আমরা ভিটা পেয়ে গেলাম, বা ইউটা, বেগটা পেয়ে গেলাম আর কি। তো দেখো আর কি দেওয়া আছে? এই দূরত্বটা, অর্থাৎ এইচ সমান দেওয়া আছে যে 1960 মিটার, এটা দেওয়া আছে। আর কিছু কি দেওয়া আছে? ভি তো আমরা বের করে নিলাম, বেগটা বের করে নিলাম, অর্থাৎ এখানে এটা ভি বা এটা ইউ বা ভি আর বেগ যেটা ধরবে না। আর কিছু দেওয়া নেই। আমাদের বের করতে বলেছে যে এ বি এর দূরত্ব, অর্থাৎ আর এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এখান থেকে একটা ফর্মুলা ইউজ করব যে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে প্লাস কেন নিয়েছি? দেখো বোমাটা উপর থেকে নিচে দিকে ফেলা হচ্ছে, অর্থাৎ অভিকর্ষের দিকে পড়ছে,
সেই জন্য প্লাস, অভিকর্ষের বিপরীতে গেলে মাইনাস হতো। তো দেখো এখানে যে বোমাটাকে ফেলা হয়েছিল, বোমাটাকে জাস্ট এখান থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার বিমানটার বেগ ছিল বলে বোমাটা এইভাবে পড়ছে প্রজেক্টাইল মোশনে, কিন্তু বোমাটাকে তো এক্সট্রা এরকম থ্রো করা হচ্ছে না। অর্থাৎ এখানে কোনো ইনিশিয়াল বেগ কিন্তু বোমাটাকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এইখানে ইউটা বলতে এটা প্রাথমিক বেগ, ইউটা হচ্ছে 0। বোঝার চেষ্টা করো, এখানে বোমাটাকে জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, বোমাটাকে তো কোনো ফোর্স দিয়ে ছাড়া হচ্ছে না। এবার বিমানের একটা বেগ ছিল, সেই বেগের জন্য বোমাটা এভাবে পড়েছে। অর্থাৎ এই ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। তো এখানটাকে আমরা দেখো ভি লিখি, যে দুটো ইউ মিলে আছে ভি লিখছি, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তার মানে এখানে কত পাচ্ছি যে এইচ সমান হাফ জি টি স্কোয়ার। এখান থেকে টি এর মানটা, হ্যাঁ টি এর মানটা বের করো। তো টি এর মানটা যদি এখানে বের করো তাহলে কত পাবো, 2h/g √2h/g পাবো। এবার দেখো আমরা জানতাম যে বেগ সমান কি, বেগ সমান সরণ বাই সময়। এখানে সরণ বলতে সরণটা হচ্ছে আর, সরণ বাই সময়টা হচ্ছে টি, এটা জানি আমরা। বা আমাদের দরকার তো আর, তাহলে বা আর সমান কত পাচ্ছি, আর সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো ভিটি। তো মানটা বসিয়ে দাও, সমান ভি ইন্টু টি এর মান হচ্ছে √2h/g। মানগুলো পুট করো, ভি এর মান আমরা পেয়েছি 60 মিটার পার সেকেন্ড, 60 √2 ইন্টু এইচ এর মান 1960 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। তো এটা ক্যালকুলেটরে বসাও, কত আসছে দেখো। তো চলো ক্যালকুলেটরে দেখতে হবে। ইন্টু √2 একটা ব্র্যাকেট দিয়ে দিই, 2 ইন্টু 1960 ব্র্যাকেট ক্লোজড ডিভাইডেড বাই 9.8 ব্র্যাকেট ক্লোজড, 1200। তো দেখো আসছে 1200। এটা 1200 মিটার বলছে। তো অপশন আছে কি নাই আগে দেখো, অপশন 1200। তো 1200 রিলেটেড কিছুই নেই, 120 আছে, মানে 1200 রিলেটেড আছে, বাকিগুলো তো মিলছেই না। 120 মিটার দিয়েছে। তো এটা তোমরা দেখো থিওরি পুরো ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। তো আসছে 1200 মিটার, আর এখানে অ্যান্সারটা দেওয়া আছে 120 মিটার। তো তোমরা ক্যালকুলেশনটা একবার করে দেখবে, থিওরি পুরো ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। যদি তোমরা ঘুরে করে দেখো যে 1200 আসছে, তো অপশনটা ভুল দেওয়া আছে, অপশনটা 120 নয়, ওটা 1200 হবে। যদি তোমরাও দেখো যে এটা আসছে, ঠিক আছে। তো অপশন এ ছাড়া তো আর কোনো অপশন গুলোর সাথে মিলছেই না, তো অপশন এটাই অ্যান্সার হবে। তো চলো এরপরে কত দাগেরটা বলেছে, 33-এর দাগেরটা কি দিয়েছে, কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। তো খুব একটা সিম্পল অঙ্ক, মানে সিম্পল প্রবলেম। তো কমপক্ষে কত, দুটো ভেক্টর হবে, অপশন বি টা রাইট অ্যান্সার হবে। কত দাগ যেন 33। তো ধরো এটা এ ভেক্টর, এদিকে যদি আমরা মাইনাস এ নিয়ে নিই, দুটো ভেক্টর যোগ করলে কত পাবো, 0 পাবো। তো কমপক্ষে দুটো ভেক্টর, তাহলে এটা অ্যান্সার। এরপর কি বলছে দেখো 34-এর দাগেরটা, যদি a ক্রস b সমান √3a.b হয়, তবে a প্লাস b সমান কত হবে। আচ্ছা কি দেওয়া আছে না, a ক্রস b সমান দেওয়া আছে √3a.b, এটা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে a প্লাস b, mod of a প্লাস b। তো mod of a প্লাস b সমান কত, √of a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা। অর্থাৎ আমাদের থিটাটা বের করতে হবে, থিটাটা এখান থেকে আমরা বের করে দেখবো। a ক্রস b মানে আমরা কি লিখতে পারি, a ক্রস b সমান ab sin থিটা, তারপরে সমান √3a.b মানে ab cos থিটা। তো sin থিটা এই cos থিটার দিকে নিয়ে চলে আসলে, আর ab কেটে গেল, তাহলে sin থিটা বাই cos থিটা সমান √3, বা tan থিটা সমান
√3 সমান tan 60 ডিগ্রি মানে √3, অর্থাৎ আমরা পেয়ে গেলাম থিটা সমান 60 ডিগ্রি। তো এটা এখানে পুট করে দাও, √of a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি সমান √of a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইন্টু cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে 2 2 কেটে গেল, তাহলে পাচ্ছি √of a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। দেখো কোনো অপশন মিলছে কিনা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। হ্যাঁ দেখো অপশন এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হোল টু দি পাওয়ার হাফ। এটা মানেই তো এই রুটটাকে আমরা লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপরে 35 এর দাগেরটা কি বলছে, একটি বস্তুকণার প্রাথমিক বেগ u সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ দেওয়া আছে a সমান 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ। 10 সেকেন্ড পর বস্তুকণাটির বেগ কত হবে? 10 সেকেন্ড পর। তো ধর ডাটাগুলো আগে লিখে নাও, ডাটাগুলো তো এখানে জায়গাটা আছে, জায়গাটা কাজে লাগাতে হবে। কত দাগ যেন এটা? 35 এর দাগ। তো কি দেওয়া আছে ডাটাগুলো? u সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, u সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আর কি দেওয়া আছে? ত্বরণটা দেওয়া আছে a সমান 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ। আর কি দেওয়া আছে? t দেওয়া আছে 10 সেকেন্ড। এবার কি বলেছে যে 10 সেকেন্ড পর বস্তুকণাটির বেগ। তো 10 সেকেন্ড পর বস্তুকণাটির বেগ যদি v হয়, তাহলে আমরা লিখবো যে v সমান u প্লাস at। তাহলে দেখো মানগুলো বসাও, সমান u এর মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস a এর মান কত? 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ, 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ ইন্টু t এর মান হচ্ছে 10, এর সঙ্গে 10 গুণ হলো, তাহলে পাচ্ছি এখানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এটা গুণ করলে কত হয়? 0.3 ইন্টু 10 মানে 3, আর এটা মানে 4। আচ্ছা, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তো 3i ক্যাপ কত হয়ে গেল? 6i ক্যাপ প্লাস 4 4 8j ক্যাপ। তো 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এটা v এর মান। দেখো এরকম কোন অপশন আছে কি নেই? 6i ক্যাপ প্লাস, আচ্ছা এখানে ভেক্টরটা চাইনি, এখানে মানটা চেয়েছে, তো মানটা আমাদের বের করতে হবে। ভেক্টরটা চাইনি, মানটা চেয়েছে, তাহলে v মড v আমরা বের করব। মড v সমান √of কত? 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান √of 6 6 36 প্লাস 8 8 তে 64, তার মানে 36 64 100 মানে কত? 10। তো 10 কোন অপশনটা আছে দেখো? এটা আছে 10 একক, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। তো চলো আর কয়েকটা অঙ্ক আছে, বোর্ডটা একটু মুছতে হবে, তারপর বাকিগুলো করা যাক। এরপর 36 এর দাগেরটা কি বলছে দেখো। 36 এর দাগেরটা বলছে একটি প্রাচীর গতির সমীকরণ যথাক্রমে x সমান দেওয়া আছে 36টি এবং 2y সমান 96টি মাইনাস 9.8t স্কয়ার। প্রাচীরটির প্রক্ষেপ কোণ বের করতে বলেছে। তো দেখো হ্যাঁ, এটা হিন্টস দেওয়া আছে, মানে অঙ্কটা অলরেডি তোমাদের করেই দেওয়া আছে। যদি না তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এটার জন্য পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে, তো তোমরা এত ধৈর্য নিয়ে বেশি ভিডিওটা বড় করলে দেখতে পারবে না, সেজন্য এটা করছি না। ঠিক আছে, হিন্টস যেগুলো দেওয়া আছে আমি করছি না, পারলে কমেন্ট করো। এরপর 37 এর দাগেরটা কি বলছে, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে ও 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপিত দুটি প্রাচীর প্রক্ষেপ সীমার অনুপাত। আচ্ছা, তো আমরা সূত্রটা কি জানি? আমাদের কি বলছে? প্রক্ষেপ সীমার অনুপাত। তো প্রক্ষেপ সীমার সূত্রটা r সমান e স্কয়ার sin 2 থিটা বাই জি, sin 2 থিটা বাই জি, এটা তো আমাদের ফর্মুলা। তো এখানে আমরা বসাবো সমান
দেখো একটা বলেছে ধরে নিচ্ছে আর ওয়ান সমান ইউ স্কোয়ার সাইন টু, অ্যাঙ্গেলটা কত বলেছে 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই জি সমান কত পাচ্ছি দেখো ইউ স্কোয়ার সাইন, দুইটা গুণ করে দেবো, তাহলে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় না কস থিটা হয়। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে ইউ স্কোয়ার কস থিটা অর্থাৎ কস 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা করলাম আমরা আর1। একই রকম ভাবে আমরা বের করবো আর2 ইজিক্যালস টু কত হবে তাহলে ইউ স্কোয়ার সাইন 2 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই জি সমান বের করবো ইউ স্কোয়ার সাইন 45 মানে এটা 90 প্লাস 2 থিটা ডিভাইডেড বাই জি। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেও কস থিটা সমান ইউ স্কোয়ার সাইন, এটা কস হয়ে গেল কস থিটা অর্থাৎ কস 2 থিটা ডিভাইডেড বাই জি। তো দেখো আর1ও যা পাচ্ছি আমরা আর আর2 দেখো একই পাচ্ছি, অর্থাৎ আর1:r2 করলে কত পাবো 1:1। তার মানে 1:1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশন আছে কি নেই, অপশন বি তে দেখো 1:1 আছে। তো চলো এরপর একটা, তো এটা অন্য একটা কালি নিতে হবে। এরপরে দেখো 37 এর দাগ হলো 36, এটা 36 এর দাগ হলো না, 36 এর দাগ একটা হিন্টস ছিল, এটা 37 এর দাগ হয়েছে। এরপর হচ্ছে 38 এর দাগ। 38 এর দাগেরটা কি বলেছে, একটি প্রাচীর প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে প্রাচীরটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা, কোনটাকে পরিবর্তন করছে না, কনস্ট্যান্ট রাখছে, শতাংশ বৃদ্ধি পাবে সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা সূত্র আমরা কি জানি, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এবার এখানে কোনটাকে চেঞ্জ করছে না, থিটাটাকে চেঞ্জ করছে না, অর্থাৎ থিটাটা এখানে কনস্ট্যান্ট, থিটাটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তো থিটা কনস্ট্যান্ট মানে সাইন থিটাও কনস্ট্যান্ট, সাইন স্কোয়ার থিটাও কনস্ট্যান্ট, আর জি অভিকর্ষ ত্বরণ সে তো এমনিতেই কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ সমানুপাতিক ইউ স্কোয়ার, বা এইচ সমান কে ইউ স্কোয়ার একটা কনস্ট্যান্ট গুণ করতে পারি, তো এটা দরকার নেই, এই সমানুপাতিক ইউ স্কোয়ার। তো আমরা যখন তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টারে কিভাবে ত্রুটির গণনা করতে হয় পার্সেন্টেজ দিয়ে, তোমাদের সেগুলো শেখানো হয়েছিল, তো সেই জায়গাটা এখানে কাজে লাগাতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব ডিএইচ বাই এইচ সমান 2 ডিইউ বাই ইউ। এবার এখান থেকে আমরা বলতে পারি অতএব বা ডিএইচ বাই এইচ ইন্টু 100% সমান 2 ডিইউ বাই ইউ ইন্টু 100%। তাহলে ডিএইচ বাই এইচ 100% আমাদের বের করতে হবে, আর 2 ডিইউ বাই ইউ 100% মানটা দেওয়া আছে। তো দেখো বলেছে যে দ্রুতি 2% বৃদ্ধি করলে, অর্থাৎ 2 ইন্টু 2%, সময়টা পেয়ে গেলাম আমরা 4%। ঠিক আছে, দ্রুতিটা 2% বলেছে, তাহলে আমরা পেয়ে গেলাম 4%। তো এটা কোন অপশন আছে, 4% বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এরপরে 39 এর দাগেরটা 39 কি বলছে দেখো, যদি কোনো প্রাচীর প্রক্ষেপ সীমা স্কোয়ার ইজিক্যালস টু 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয়, তবে প্রাচীরটির প্রক্ষেপ কোণ কত হবে। তো কি বলছে, প্রক্ষেপ সীমা স্কোয়ার, অর্থাৎ আর সমান আমরা কি জানি, আর সমান আমরা জানি যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা জানি। আর আমরা কি আছে এখানে যে সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার, সর্বোচ্চ উচ্চতা কি জানি আমরা, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার ফর্মুলাটা কি দিয়েছে দেখো, যে এর স্কোয়ার অর্থাৎ ইউ স্কোয়ার সাইন থিটা, প্রক্ষেপ সীমার স্কোয়ার অর্থাৎ ইউ স্কোয়ার, এটা স্কোয়ার করব,
তার মানে একবার লিখে দিচ্ছি ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার টু থিটা বা সাইন টু থিটার স্কোয়ার, একই জিনিস, সাইন টু থিটা স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার সমান কি দেওয়া আছে না 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার, অর্থাৎ 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা কত এইচ, এটার স্কোয়ার, অর্থাৎ ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g মানে এটা 2 দুগুণে 4 4g স্কোয়ার। তো দেখো এবার কাটাকাটি কি আছে, তো ইউ টু দি পাওয়ার 4 কেটে গেল, সাইন স্কোয়ার থিটা, তো সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানটা আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা তার স্কোয়ার ডিভাইডেড বাই, তো জি স্কোয়ার কেটে গেছে, ইজ ইকুয়ালস টু 48, আচ্ছা 4 আর এটাকে দেখো 48, 4 আর 48 কাটাকাটি হয়ে যাবে, তাহলে 4 12 48, তার মানে এখানটা পেয়ে গেলাম আমরা 12, উপরে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার, তো কেটে গেল, হ্যাঁ সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে 12 সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো এটা করলে পাচ্ছি কত, 2 2 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 12 সাইন টু দি পাওয়ার 4 থিটা, 4 3 12, আর দেখো সাইন স্কোয়ার থিটাটা কাটছে, তার মানে পেয়ে যাচ্ছে আমরা এদিকে শুধু পড়ে থাকছে বাম দিকটায় কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4 3 12 মানে 3, আর এটা হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, কারণ দেখো এই সাইন স্কোয়ার থিটা এখানে কাটাকাটি হচ্ছে, তাই সাইন স্কোয়ার থিটা 4টা কেটে 2 হয়ে গেল। এবার পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা আমরা করতে পারি, এই সাইন স্কোয়ারটা বাই কস স্কোয়ার যদি করি তাহলে পাবো ট্যান স্কোয়ার, তাহলে বা ট্যান স্কোয়ার থিটা সমান 1/3 বা ট্যান থিটা সমান 1/√3, তো ট্যান থিটা সমান 1/√3, ট্যান কত ডিগ্রি মান 1/ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো অ্যান্সারটা কি চেয়েছিল, অ্যান্সারটা চেয়েছিল যে প্রাষ্টির প্রক্ষেপণ কত, তো প্রাষ্টির প্রক্ষেপণ 30 ডিগ্রি, কারণটা হচ্ছে যে ট্যান থিটা সমান আমরা পেয়ে গেলাম 1/√3, ট্যান থিটা সমান 1/√3 মানে থিটা সমান 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো অঙ্কটা। তো এর পরেরটা দেখো কি বলছে, অর্থাৎ 40 দাগেরটা, এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণন 0 এবং এ প্লাস বি এদের স্কেলার গুণন হবে, এবং এ প্লাস বি এর স্কেলার গুণন। আচ্ছা কি বলছে যে এ ও বি এদের ভেক্টর গুণন 0, আচ্ছা এ আর বি এর ভেক্টর গুণন যদি 0 হয় তার মানে কি বলবো আমরা এ ক্রস বি ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এ ক্রস বি 0 কখন হয়, যদি এ প্যারালাল বি হয় তখনই এ ক্রস বি 0, এ প্যারালাল বি অর্থাৎ এ যেদিকে বি সেদিকে অবস্থিত হলে এ আর বি এর মধ্যখানের অ্যাঙ্গেলটা কত হবে, প্যারালাল মানে 0 ডিগ্রি হবে, ভালো করে বোঝার চেষ্টা করে কত হবে, 0 ডিগ্রি হবে। এরপর অঙ্কটা কি বলেছে, দাগ নাম্বারটাই দেওয়া হয়নি, 40 এর দাগ ছিল 40। তো এবার চেয়েছে যে এ এবং এ প্লাস বি এদের স্কেলার গুণ, অর্থাৎ এ ডট এ প্লাস বি এটা বের করতে বলেছে, তো সমান এ ডট এ মানে কত হয় এ স্কোয়ার, এ ডট এ মানে এ স্কোয়ার প্লাস এ ডট বি মানে এ বি কস থিটা সমান এ স্কোয়ার প্লাস এ বি কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে 1 সমান এ স্কোয়ার প্লাস এ বি। তো এ স্কোয়ার প্লাস এ বি কোন অপশন আছে, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো বোর্ডটা এবার একটু মুছতে হবে, আর কটা অঙ্ক আছে। তো এরপর হচ্ছে 41 এর দাগেরটা 41, কি বলছে দেখো, যদি এ ডট বি সমান 0 হয় এবং এ ডট সি সমান 0 হয় তবে এ এর সমান্তরাল হবে। আচ্ছা কি বলেছে যে এ ডট বি সমান 0, এই কথাটার মানে কি, অবশ্যই এ পারপেন্ডিকুলার বি অর্থাৎ এ বি লম্ব হবে। এরপর কি বলেছে এ ডট সি সমান 0, এই কথাটার মানে কি না এ পারপেন্ডিকুলার হবে সি। তো আমরা একটা গ্রাফ আঁকবো বোঝার জন্য, 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড ছিল, এক্স অক্ষ বরাবর ধরে নাও এ আছে, ওয়াই অক্ষ বরাবর বি আছে, আর জেড অক্ষ বরাবর ধরো সি আছে। তো এখানে কি এর সাথে বি লম্ব, বি এর সাথেও সি লম্ব,
এখানে যেটা বলেছে এর সাথেও বি লম্ব, আবার এর সাথে সিও লম্ব, এটা বলেছে। এবার এখানে কি বলেছে, উত্তরটা চেয়েছে যে এর সমান্তরাল কোনটা হবে। তো প্রথমেটা আছে অপশন সি, সম্ভব নয়, এর সমান্তরাল এই দিক বরাবর বা এই দিক বরাবর, অপশন সি হবে না। বি এরটা আছে বি, হবে না। সি এরটা আছে বি ক্রস সি, ডি এরটা আছে বি ডট সি, ডট প্রোডাক্ট তো হচ্ছে না। বি ক্রস সি, দেখো বি ক্রস সি যদি আমরা করি, বি ক্রস সি করলে কি পাবো, বি ক্রস সি করলে যেটা পাবো সেটা অবশ্যই বি এর সাথেও লম্ব হবে, সি এর সাথেও লম্ব হবে। তো বি এর সাথেও লম্ব, সি এর সাথেও লম্ব, বি ক্রস সি করলে আমরা কি পাবো, বি ক্রস সি করলে পাবো বি এর সাথেও লম্ব ভেক্টর, সি এর সাথেও লম্ব ভেক্টর। সেই ভেক্টরটা একমাত্র এই ভেক্টরটাই হচ্ছে বি এর সাথেও লম্ব, সি এর সাথেও লম্ব, অর্থাৎ এই এক ক্রসই আমরা পাবো বি ক্রস সিটা, অর্থাৎ এর সাথে প্যারালাল হবে বি ক্রস সি। আশা করি বুঝতে পেরেছো। তো এই জায়গাটা না বুঝতে পারলে থিওরি ভালো করে বোঝানো হয়েছে ভেক্টরের গুণ যখন পড়াচ্ছিলাম, তো সেই জায়গাটা একটু দেখে নাও আগের ভিডিওতে, বুঝে নেবে। তো অপশন কোনটা আছে বি ক্রস সি, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরে গেছো। তো চলো এরপরেরটা অর্থাৎ 42-এর দাগেরটা, যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে সর্বাধিক এইচ মিটার ছুঁড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটিকে সর্বাধিক কত দূরত্ব ছুঁড়তে পারবে। ও আচ্ছা, এটা হিন্টস দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে মানে তোমরা বুঝতেই পারছো অঙ্কটা করেই দেওয়া আছে, পেরে যাবে, না পারলে কমেন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর 43-এর দাগেরটা কি বলেছে, ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি। আচ্ছা, এটাও হিন্টস দেওয়া আছে, তো এটাও হিন্টস দেওয়া আছে মানে এটা আমি করছি না, না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি করে দেবো। তো চলো এরপর 44-এর দাগেরটা, না এটা হিন্টস দেওয়া নেই। যখন বায়ুর গতিবেগ 0, তখন ভি সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগে বৃষ্টির ধারা খাড়াভাবে নিম্নমুখী পড়ছে এবং বৃষ্টির ভেতর রাখা একটি পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে। যখন ভি এর অবিলম্ব ভাবে ডাব্লিউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে, তখন ওই পাত্রে জল সঞ্চয়ের হার বাড়বে কমবে একই থাকবে, √v² + w² এর সমানুপাতিক হবে। তো দেখো ব্যাপারটা কি হচ্ছে, কত দাগের জন্য, এটা 44-এর দাগেরটা। ধরো প্রথমে বৃষ্টি পড়ছিল এইভাবে, এই বৃষ্টির বেগটা ছিল ভি সেন্টিমিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে পড়ছিল। এরপর বায়ু প্রবাহিত হতে লাগলো, এখানে একটা পাত্র ছিল, পাত্রটা ভর্তি হচ্ছিল, ঠিক আছে। এরপর বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হওয়ার জন্য বৃষ্টির ধারাটা এভাবে মেকে যাবে, তো এখানে পাত্র আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো বায়ুটা যখন বেঁকে, এই যে বায়ু প্রবাহ চলাকালীন যে বেঁকে গেল, বেঁকে যাওয়ার জন্য এটা উলম্ব, প্রথমে তো উলম্ব দিকে পড়ছিল, উলম্ব দিকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা অন্য কালার নেই, তোমাদের সুবিধা হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, একটা ধরো থিটা অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস মানে তোমরা স্মরণ করে বা মনে রাখো, যে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি যে তলটাই পড়বে, সেই তলটা অবশ্যই ধরে নিতে হবে যে বৃষ্টির সঙ্গে লম্ব হবে হচ্ছে, বৃষ্টির সঙ্গে লম্ব হবে হচ্ছে। তো এখানে তলটা তো কোনাকুনি হয়ে আছে, কোনো চিন্তার কারণ নেই, কোনাকুনি হচ্ছে তো কোনো ব্যাপার নেই। তো এইভাবে আমরা তল একটা এখানে কল্পনা করে নেব, এই যে এখানে একটা তল কল্পনা করলাম, এই তলটা তো কি আছে, এই তলটা বৃষ্টির সঙ্গে লম্ব আছে, বোঝা গেল। তো আমি তলের এই ছবিটা মুছে দিচ্ছি, আর এটা ছিল আগে যখন নর্মালি পড়ছিল, আর যখন তির্যক হয়ে বৃষ্টিটা পড়ছে তখন এই যে আমরা এই দিকটা পাচ্ছি, এই তলটার উপর, এই তলটার সঙ্গে বৃষ্টিটা এইভাবে পড়ছে, লম্ব হচ্ছে, তাই না, বোঝার চেষ্টা করি, এটার সঙ্গে এটা পড়লে লম্ব হচ্ছে। তো বৃষ্টি যেখানে পড়বে সেখানটা একটা তলটা বৃষ্টির সঙ্গে লম্ব থাকতে হবে, তো বৃষ্টিটা এভাবে পড়ছে, অর্থাৎ যখন বৃষ্টিটা তির্যক হয়ে পড়ছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি থিটা, ঠিক আছে। এবার দেখো এই কম্পোনেন্টটা যদি এই কম্পোনেন্ট গুলো ভি থাকে, তাহলে এই কম্পোনেন্ট গুলো কত হবে, এটা থিটা হলে, অর্থাৎ এটা কত ছিল, এটা ছিল ভি, এটা তাহলে কত হবে, এটা হবে ভি কস থিটা, ভি কস থিটা। এবার যে এই ক্ষেত্রফলটা,
এই ক্ষেত্রফলটা ধরো এই তলটা ছিল এ, আর যখন তির্যক ভাবে পড়ছে তখন সেই ক্ষেত্রফলটা হয়ে গেল ধরে নিচ্ছি এ ড্যাশ। ঠিক আছে, তো এখানে ছবিটা থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, এটা যদি থিটা হয় তাহলে কি হবে, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। ভালো করে বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, এখানে ভূমিটা হচ্ছে এইটা, এই তলটা কি দিয়ে প্রকাশ করা হয়েছে, এ দিয়ে, এ ডিভাইডেড বাই এ ড্যাশ। ভালো করে বোঝার চেষ্টা করো, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এ বাই এ ড্যাশ এটা পাচ্ছি। তো এটা কেন বের করলাম এক্ষুনি বুঝতে পারবে। তো এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে ওই পাত্রে জল সঞ্চয়ের হার। তো জল সঞ্চয়ের হার এই জিনিসটা মনে রাখো, জল সঞ্চয়ের হার, জল সঞ্চয়ের হার সমান কি না, বেগ গুণিত ক্ষেত্রফল। কি বললাম, বেগ ইন্টু ক্ষেত্রফল। তো প্রথম কন্ডিশনে কি হচ্ছিল, বেগটা কত ছিল ভি, এই ক্রস সেকশনাল এরিয়াটা কত ছিল এ, তারপর আমরা পেয়ে গেলাম ভি এ। এবার দ্বিতীয় ক্ষেত্রে জল সঞ্চয়ের হার সমান কত, দ্বিতীয় ক্ষেত্রে বেগটা কত, ভি কস থিটা, তৃতীয় ভাবে পড়ছে যেহেতু বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে ভি কস থিটা। আর দ্বিতীয় ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা কত ছিল এ ড্যাশ, যে তৃতীয় ভাবে পড়েছিল, অর্থাৎ সেই সঙ্গে প্যারালাল যেটা বললাম এই পারপেন্ডিকুলার থাকবে এ ড্যাশ, এটা ক্ষেত্রফল দ্বিতীয় ক্ষেত্রে, ভি কস থিটা এ ড্যাশ। তো এখান থেকে আমরা এ ড্যাশটা করে নেব, এ ড্যাশ সমান এ বাই কস থিটা। তাহলে এটা বসিয়ে দাও, সমান ভি কস থিটা ইন্টু এ ড্যাশের জায়গায় এ বাই কস থিটা, কস থিটা কস থিটা কেটে গেল, সমান আমরা পাচ্ছি ভি এ। তো দেখো যখন লম্বা হয়ে পড়ছিল সেই ক্ষেত্রে জল সঞ্চয়ের হার ছিল ভি এ, আর যখন তির্যক ভাবে পড়বে সেই ক্ষেত্রে জল সঞ্চয়ের হার ভি এ, অর্থাৎ উভয় ক্ষেত্রেই সমান, অর্থাৎ একই থাকবে। তো অপশন বি হচ্ছে উভয় ক্ষেত্রে একই থাকবে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো এখানে তোমাদের 40টা অঙ্ক করানো হলো। তো এই বইটা হচ্ছে তোমাদের 2018 সালের, অর্থাৎ আমি যে বইটা থেকে করাচ্ছি 2018 সালের বই, এখানে 40 অব্দি আছে। তো তোমরা যারা নতুন বইটা ফলো করছো তাদের ক্ষেত্রে সম্ভবত 49 অব্দি দেওয়া আছে। তো 49 অব্দি দেওয়া আছে, সেখানে তোমাদের ম্যাক্সিমামই মানে সবগুলো মনে হয় যা 5টা 44-এর পর বাকি 5টা অঙ্ক তোমাদের হিন্টস দেওয়া আছে, অর্থাৎ করে দেওয়াই আছে। যদি তোমরা কোনো অঙ্ক না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও, মানে যেই 44-এর পর 45, 46, 47, 48, 49 না পারলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই পার্টিকুলারলি একটা ভিডিও করে দেবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো, ধন্যবাদ।